বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা রামান আর পূরবীর কাছ থেকে জানতে পেরেছে কেশবলাল ব্যাঙ্গালোর নেই, কেশবলাল কলকাতায় এসেছে। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, কেশবলাল কলকাতায় এসেছে, কিন্তু আমরা কেশবলালকে কি করে ধরবো, কি করে আমি ওর কাছে পৌঁছাবো? তেজ তখন কেশবলালের দুটো পুরনো গোডাউনের নাম বলে, একটি নতুন আরেকটি বন্ধ, অনেকদিন হলো বন্ধ হয়ে পড়ে আছে। এরপরেই সুধা, ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্নাদি সেই পুরাতন গোডাউনে যায় আর সেখানে কেশবলালের লোকদের মাল সরাতে দেখে। সমুদ্র বলে, বৌদিদি তুমি একদম ঠিক বলেছ, কেশবলাল পুরাতন গোডাউনে এসেছে মাল সরাতে। সুধা বলে, আমি জানতাম ওরা মাল সরানোর জন্য এই বন্ধ গোডাউনটাই বেছে নেবে, কিন্তু এদের মাঝে কেশবলালকে, এটা আমাদের জানতে হবে। তখনই কেশবলালকে দেখে সুধার মনে মনে একটু খটকা লাগে। সুধা বলে, আমার মনে হচ্ছে ওইটাই কেশবলাল, কিন্তু আমাদের শিওর হতে হবে। সমুদ্র বলে, কিন্তু বৌদি আমরা কি করে শিওর হব? সুধা বলে, সেটা জানতে হলে কেশবলালের সামনে যেতে হবে, আমি কেশবলালের সামনে যাচ্ছি। জ্যোৎস্নাদি বলে, কিন্তু সুধা এটা তো খুব রিস্ক হয়ে যাচ্ছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিককে বাঁচাতে হলে আমাকে তো এতটুকু রিস্ক নিতেই হবে। এরপরেই দেখা যায় সুধা মাথায় ঘোমটা দিয়ে কেশবলালের পাশে আসে। কেশবলালের পায়ে পা দিয়ে পাড়া দিতেই কেশবলাল ব্যথায় কুঁকড়ে ওঠে। তখনই সবাই বস বস বলে কেশবলালের কাছে আসে। সুধা শিওর হয়ে যায়, তার মানে এই লোকটাই কেশবলাল। এরপরে দেখানো হয় কেশবলাল সেই ঘোমটা পরা মহিলাটিকে আর কোথাও খুঁজে পায় না। কেশবলাল তো অবাক হয়ে যায়, এটা কি মেয়ে নাকি অন্য কিছু, এভাবে উধাও হয়ে কোথায় গেল? কেশবলাল তার লোকদের বলে, তোমরা কাজ করো। তখনই সেখানে সমুদ্রের বাবার কল আসে। মেজকার কল পেয়ে কেশবলাল দুই ব্যাগ ভর্তি টাকা হাতে একটুখানি দূরে যায় মেজকার সাথে দেখা করতে। পিছন থেকে সুধার জ্যোৎস্নাদি মেজকার কেশবলালকে ফলো করে, কিন্তু মেজকার মুখ দেখতে পায় না। দুই ব্যাগ ভর্তি টাকা দেখে জ্যোৎস্নাদি সুধাকে বলে, সুধা এতগুলো টাকা, কেশবলাল এতগুলো টাকা কাকে দিচ্ছে? তখনই ছোটকার ফোনে কল আসে। রিংটোন শুনে জ্যোৎস্না দিদি বলে, আরে এটা তো মেজকার ফোনের রিংটোনের মতনই। সুধা বলে, জ্যোৎস্নাদি তুমি ওই দিকটায় যাও, আমি বরং এই লোকটাকে দেখি, আমাকে জানতেই হবে কে এই লোক, কেশবলাল কাকে এতগুলো টাকা দিল। কেশবলাল টাকা দিয়ে ওখান থেকে চলে যায়, আর মেজকা গাড়িতে উঠতে চাইলে সুধা মেজকার মুখ দেখে ফেলে। সুধা মনে মনে ভাবে, তার মানে আমি ঠিকই ধরেছি, এর পিছনে আছে মেজকা। এদিকে দেখানো হয় ঝিনুক আর সমুদ্র আসে গোডাউনের ভেতরে। কেশবলালের লোকদের সমুদ্র বলে, দাদা আমরা পালিয়ে বিয়ে করেছি, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের একটা কাজ দিন দাদা, নইলে তো আমরা না খেয়ে মরবো। গুন্ডারা প্রথমে সমুদ্রকে কাজ দিতে চায় না, পরে ঝিনুককে দেখে লালসায় তাদের চোখ যেন চকচক করে ওঠে। তারা সমুদ্রকে বলে, যাও গাড়িতে অনেক মাল আছে, ওগুলো নামিয়ে ফেলো। ঝিনুক ওখান থেকে যেতে চাইলে কেশবলালের লোকেরা বলে, আরে আরে তুমি কোথায় যাচ্ছ, তুমি এখানে দাঁড়াও, তুমি ওইসব কাজ পারবে না, ওগুলো পুরুষদের কাজ। সমুদ্র ঝিনুককে গোডাউনের ভেতরে রেখে কিছুতেই বাইরে যেতে চায় না। ঝিনুক বলে, সমুদ্র আমি এদিকটা সামলে নেব, তুমি যাও। ঝিনুক অনেক সাহসী মেয়ে, সে মারপিটও পারে। সমুদ্র ঝিনুককে ভরসা করে গাড়িতে যায় মাল সরাতে, আর সেখানে মালে হাত দিয়ে সমুদ্র বুঝতে পারে এগুলো সবই ভেজাল মাল। সমুদ্র কিছুটা মাল সরিয়ে দেয় আর বাকিগুলোর ছবি তুলতে থাকে। এদিকে গুন্ডারা ঝিনুককে দেখে বাজেভাবে গান বলতে থাকে। ঝিনুককে বলে, ঘোমটাটা একটু সরাও, আমরাও তোমার মুখটা দেখি। গুন্ডারা সকালে হাহা করে হাসতে থাকে, আর এই হাসির শব্দে সমুদ্র সেখানে দৌড়ে আসে। গুন্ডারা সমুদ্রকে ধরে ফেলে, আর ঝিনুক সমুদ্রকে বাঁচাতে গেলেই তারা দুজনেই গুন্ডাদের হাতে বন্দী হয়। এদিকে ততক্ষণে কেশবলালও গোডাউনে ফিরে আসে। জ্যোৎস্নাদি পিছন থেকে কেশবলালের মাথায় বাড়ি মারতে চাইলেই কেশবলাল জ্যোৎস্নাদিকে দেখে ফেলে, আর জ্যোৎস্নাদিকে ধরে গোডাউনের ভেতরে নিয়ে আসে। কেশবলাল ও তার লোকেরা হাহা করে উল্লাস করতে থাকে, হাসতে থাকে। কেশবলাল বলে, আরে এরা তো দলবল নিয়ে এখানে এসেছে, আজ এই সবাইকে মেরে এখানে গুম করে রাখবো, কোনো প্রমাণ থাকবে না। তখনই সেখানে সুধা আসে। সুধা এসে কেশবলালের মাথায় পিছন থেকে বাড়ি মারে, আর যার ফলে কেশবলালের লোকরা সুধার দিকে এলেই ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্নাদি সকলেই ছাড়া পেয়ে যায়। সবাই মিলে কেশবলাল আর তার লোকদের মারতে থাকে। কেশবলাল সুধাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিছু সময়ের জন্য ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্নাদি সকলেই সুধার জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সুধা তেজের জন্য লড়াই করছে। ভালোবাসার মানুষকে বাঁচানোর লড়াইয়ে সুধাকে কেউ থামাতে পারবে না। সুধা আবারও উঠে দাঁড়ায়। সুধা কেশবলালের টুটি চেপে ধরে। কেশবলাল বলে, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। সুধা বলে, যা করেছিস সব সব তুই করেছিস, তোর জন্যই আজ মিস্টার বসু মল্লিক লকআপে আছে, তোর জন্যই তেজ বেকারের দিকে সকলে আঙ্গুল তুলছে, আর আমি এটাও জেনে গেছি তোর লিডারকে, তোর বস ইন্দ্রজিৎ বসু মল্লিক। আর এই কথা শুনে সমুদ্র, ঝিনুক সকলে অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মি গজাননের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সব কথা ঠাম্মির মনে পড়তে থাকে, তেজকে ত্যায্য করার কথা।
তেজকে ঠাম্মি বলেছিল আমি তোমার মুখটাও দেখতে চাই না, এরপরে ভাববে ঠাম্মি বলতে তোমার কেউ নেই। এই সব কথা মনে পড়তে থাকে, সেই সাথে মনে পড়ে যায় মেজকার ব্যবহার। মেজকা নিজের পিঠ বাজাতে নিজের মাকে ফাঁসিয়ে দিতে দুইবার ভাবেনি, অথচ যেই নাতিকে ত্যায্য করেছে সেই নাতি সব দোষ নিজের কাঁধে নিয়েছে, সে এখন লকআপে আছে। আর এই সব কিছু মনে পড়তেই ঠাম্মি কাঁদতে থাকে। তখনই দাদু এসে ঠাম্মির কাঁধে হাত রাখেন। দাদু ঠাম্মির কাঁধে হাত রাখতেই ঠাম্মি চমকে ওঠেন। দাদু বলেন, কানন তুমিও এখন অনুতাপের আগুনে পুড়ছো তাই তো? যেই নাতিকে তুমি একটা সময় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে, তাকে অযোগ্য বলে ত্যায্য করতে দ্বিতীয়বার তুমি ভাবোনি। আজ দেখলে তো কানন, সেই নাতিই তোমাকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে নিল, সে এখন পুলিশের কাছে আছে। আর অন্যদিকে যেই নাত বউকে তুমি কখনো স্বীকৃতি দাওনি, ডিভোর্সি বলে প্রতিনিয়ত অপমান করে কথা বলেছ, অথচ দেখো আজ সেই সুধাই তোমার অপমানের প্রতিবাদ করছে, তোমার হয়ে লড়াই করছে, তোমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। দাদু ঠাম্মির চোখের আঙ্গুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দেয়। আর এদিকে ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছেন। ঠাম্মি অনুশোচনার আগুনে জ্বলছেন। ঠাম্মি গজাননের সামনে দু হাত জোর করে প্রার্থনা করেন। ঠাম্মি বলেন, গজানন প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব, তবু তুমি সুধার পাশে থাকো। সুধা যেন এই লড়াইটা লড়তে পারে, সুধা যেন আমার দাদুভাইকে নির্দোষ প্রমাণ করে লকআপ থেকে ফিরিয়ে আনতে পারে। ঠাম্মি কাঁদতে থাকেন আর কথাগুলো বলতে থাকেন। তবে কি এইবার ঠাম্মির মনে সব রাগ অভিমান মুছে গেল? এবার ঠাম্মি সুধাকে আবারও বরণ করে বসু মল্লিক বাড়িতে ফিরিয়ে আনবে। অন্যদিকে দেখানো হয় লকআপে গেছে ইমন। ইমন তেজকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম তেজ, ওই সুধাকে তোমার জীবনে রাখলে প্রতিনিয়ত এমনই বিপদে পড়তে হবে। দেখলে তো, ওই সুধা তোমার জীবনে আসার পর থেকেই তোমার একের পর এক বিপদ আসছে। প্রথমে ঠাম্মি তোমাকে ত্যায্য করলেন, আর তারপরে এখন তুমি লকআপে। এখনো সময় আছে তেজ, তুমি আমাকে বিয়ে করো। তুমি আমার কথা শোনো তেজ, তুমি আমার কাছে চলে এসো। এমপি মন্ত্রী যাদেরকে যত লাখ কোটি টাকা খাওয়াতে হয় আমি খাওয়াবো, তোমাকে এই লকআপ থেকে বের করব। তেজ হাসতে থাকে। তেজ বলে, এখানেই তোমার আর সুধার মধ্যে এতটা ব্যবধান। তুমি শর্ত দিয়ে আমাকে পেতে চাও, অথচ সুধাকে দেখো, সে কোনো শর্ত ছাড়া স্বার্থ ছাড়াই আমার পাশে দাঁড়িয়েছে, আমার হয়ে লড়াই করছে। সে আমি বসু মল্লিক পরিবারের উত্তরাধিকার হই, কিংবা ওই বাড়ি থেকে ত্যায্য হয়ে বেকার হয়ে থাকি না কেন। ইমন তখন হাসতে থাকে। ইমন বলে, তুমি কি ভেবেছো তেজ, সুধা তোমাকে এই লকআপ থেকে বের করতে পারবে? সুধা কিচ্ছু প্রমাণ করতে পারবে না, আর তোমাকে এই লকআপে পচে মরতে হবে। তখনই সুধা কেশবলালকে ধরে নিয়ে থানায় আসে, আর যেটা দেখে ইমন অবাক হয়ে যায়। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।